তুমি ত্রাণটা নিয়ে বিক্রি করলা কেন? কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা টোটালি এটা গ্রহণ করেছে। ত্রাণ চোরের কথা যে মেশিন দিয়ে গোনার পরে দেখা গেল ৭৪ লক্ষ। নির্বাচনটা না সততার মানদণ্ডে হচ্ছে না। একটা জয়ের আনন্দ সেখানে পাওয়া যাচ্ছে। এটা অনেক আগে পুরনো হয়ে গেছে অলরেডি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনে। এই যে আমরা যে মুহূর্তে আছি, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারেক রহমান। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবকিছু মিলিয়ে আমরা দেখলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর আগ মুহূর্তে আপনাকে একটা কঠিন মুহূর্ত আসলে পার করতে হয়েছে। আহ, একদম যদি আমরা বলি, অনশন থেকে শুরু করে এই যে নিজের দলের নিবন্ধন এবং সেই প্রতীক নিয়েই আপনি এখন প্রার্থী হয়েছেন। এই অনুভূতিটা আমরা একটু প্রথমে শুনি আপনার কাছে। জি, আমাদের আমজনতা দল নিবন্ধনের সময়টাতে তো বেশ একটা পেরেশানি গেছে। দেশের মানুষ এটা উপলব্ধি করেছে যে আমরা একটা বাধার সম্মুখীন হচ্ছি কোথাও থেকে, পিছন থেকে টেনে ধরা হচ্ছে। তো সেখান থেকে সেটা উত্তরণ করে আজকে নির্বাচন করছি, এটা একটা ভালো অনুভূতি। একটা জয়ের আনন্দ সেখানে পাওয়া যাচ্ছে। এটা অনেক আগে পুরনো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমরা যদি এই প্রসঙ্গে একটু আসি, আমরা দেখলাম যে বিগত সরকারের আমলে আপনারা খুব আওয়াজ তুলেছেন এবং একটা সংগ্রাম বিপ্লব করেছেন। তো সেখানে সেই সরকার তো এখন নেই। তো এখন আপনাদের দলের এই যে নিবন্ধন চাওয়ার যে ন্যায্য চাওয়াটা যেটা আপনাদের ছিল, সেখানে আসলে বাধাটা কোথায় ছিল? এই বিপ্লব তো আপনাদের হাত ধরেই আসলো এবং পরবর্তীতে আপনি আবার সেটার সাফারার কেন হলেন? না, এখানে নির্বাচন কমিশনে আমরা যে মানুষগুলোকে অনেক নিরপেক্ষ পাওয়ার কথা আমরা দেখি, কিন্তু তারা সে জায়গা থেকে উম কোনো, কোনো জায়গাতে কোথাও কেউ, কেউ আটকা, অথবা কেউ, কেউ কোনো দলের প্রতি ফ্যাসিনেশন থেকে দল পছন্দ করতে পারে, বাট দায়িত্বের জায়গাটা প্রফেশনালিজম পছন্দ করলেও সেদিকে দ্বারা প্রভাবিত না হওয়াটাই হলো প্রফেশনালিজম। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের প্রান্তিক পর্যায়ে যে অফিসাররা ছিল তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাদের সেটা হওয়া উচিত ছিল না। তারা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা কিভাবে নিবন্ধন পাই এটা ঠেকানোর একটা একটা বিষয় ছিল সেখানে। তো এটাই আর কি প্রফেশনালিজমের ঘাটতি, যেটা এই নির্বাচনেও একটা সংকট তৈরি করবে আমার মনে হয়। আচ্ছা, এই যে এই নির্বাচনের প্রসঙ্গে যেহেতু চলেই আসলেন, আমরা আবারও একটু ফিরি। আপনি এই নির্বাচনের একজন প্রার্থী এবং আমরা দেখছি যে নির্বাচনকে ঘিরে সারা দেশ থেকেই বিভিন্ন রকমের সংবাদ আসছে। কিছু, কিছু জায়গায় যেমন আপনারই একটা লাইভ দেখলাম আজকেই আমরা, যে একজন প্রার্থী টাকা নিয়ে আটক হয়েছেন। সো এই সিচুয়েশনে একজন প্রার্থী হিসেবে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ১০,০০০ টাকা নিয়েও যদি কেউ মুভ করে, স্থানীয় থানা বা এগুলোর হেল্প নেওয়ার একটা বিধান আছে, অবগত করার একটা বিধান আছে নিরাপত্তার জন্য। কারণ ক্ষতিগ্রস্ত হলে তো সেই লোক থানাতে তো দৌড়ে যাবে, তাই না? সেখানে প্রথমে লোকটা ৫৪ লাখ, ৫০ লাখ বলেছিল, তারপরে ৬০ লাখ, এরপরে ৫০ প্লাস এরকম বলেছিল। পরবর্তীতে মেশিন দিয়ে গোনার পরে দেখা গেল ৭৪ লক্ষ। তো ওই টাকাটার মালিক যদি উনিই হতেন এবং এটা কোনো গ্যারান্টেড সোর্স থেকে আসতো, তাহলে তো উনি সংখ্যাটা জানতেন। উনি কিন্তু অবগত না। উনি একজন বাহক হিসেবে টাকাটা বহন করছেন। বলছেন গার্মেন্টস ব্যবসায়ী, আবার বলছেন শিক্ষক। এই বিষয়গুলো একটা ভিন্ন রকম তথ্য এবং তত্ত্ব দিচ্ছে আমাদেরকে। চুরির আভাস দিচ্ছে, প্রতারণার আভাস দিচ্ছে। টাকা কেউ বহন করতে পারে। টাকা বহন করার জন্য ভ্যালিড পন্থা আছে। যেমন কী ধরনের পন্থা? আ একজন প্রার্থী, তার সঙ্গে প্রার্থীর কাজগুলো করার জন্য একজন এজেন্ট থাকে, একজন প্রধান এজেন্ট। তো এজেন্ট নিয়োগ দেওয়ানোর ক্ষেত্রে যে ফিন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, এটা বহন করবে কে? ওই প্রধান এজেন্টের নেতৃত্বে হবে। তার একটা গাড়ি থাকবে, সেই স্টিকার লাগানো গাড়ি। সেই গাড়িটা এজেন্টদের কাছে তাদের ফিস পৌঁছায় দেবে। এইটুকু বৈধ। এছাড়া টাকাটা মাঠ পর্যায়ে রোলিং করবে, সেই রোলিংটা বৈধ না। এই মুহূর্তে বৈধ না। এই মুহূর্তে যে জায়গাগুলো ধরা পড়ছে, ১০০-র উপরে এভিডেন্স আসতেছে। জামাতের বিভিন্ন জায়গায় আটক, গ্রেপ্তার, হয়তোবা কিছু, কিছু ক্ষেত্রে বিএনপিরও হবে, হ্যাঁ? বা আরও অন্যদেরও হবে। আবার ওই যে হাসান আব্দুল্লাহ গলা মোটা, বড়, বড় করে কথা বলে, হ্যাঁ? ন্যায়ের বক্তব্য ঝাড়ে। তার লোকেরা তো ভোট কেনায় জড়িত, ভিডিও আমরা দেখলাম। তো এগুলো আসলে নির্বাচনটা না সততার মানদণ্ডে হচ্ছে না, ন্যায়ের মানদণ্ডে না, টাকার মানদণ্ডে হচ্ছে।
আপনি টাকা থাকলে আপনি স্বাচ্ছন্দ্যের সাথে স্বতঃস্ফূর্তভাবে সব করতে পারবেন, আবার টাকা না থাকলে আপনি এটা করতে পারবেন না। আমি যখন আমার নির্বাচন এলাকায় কাজ করছি, স্বভাবতই আমার জায়গায় জায়গায় বুথ বসানো, জায়গায় জায়গায় অফিস দাঁড় করানো, গোটা দশেক অফিস দাঁড় করানো, এরকম একটা বিষয়বস্তু থাকে। তো আমরা দেখলাম এক একটা অফিস দাঁড় করাতে 50-60 হাজার টাকা লাগে, আবার মেনটেন্যান্সের জন্য প্রত্যেকদিন 5,000 টাকা করে লাগে। তো সব কিছু অনেক মিলে খরচ। একটা অফিসের জন্য 2 লক্ষ টাকা করে একটা বাজেট রাখা দরকার। তাহলে 10টা অফিস হলে 20 লক্ষ টাকা আপনার ইজিলি এইখানে শুধু ব্যয় হবে, যেটা কোনো ভোট আনতে পারে নাও আনতে পারে। তো ওই জায়গা থেকে আমাদের যখন মাঠে সেই এস্টাবলিশমেন্ট নাই, তো ওই এস্টাবলিশমেন্ট যাদের টাকা পয়সা আছে তারা আমাদের ভোটারদেরকে কনফিউজড করে বলে তার একরে ভোট দিয়ে কী হবে, অযথা ভোটটা নষ্ট হবে। মানে আমি আমার ন্যায় ভিত্তিক লড়াইয়ের জন্য সংগ্রাম করছি দীর্ঘদিন যাবৎ, আমাকে ভোট দিলে নষ্ট হবে, আর একজন ব্যবসায়ী টাকা দিয়ে এখানে এমপি হতে আসছে, তাকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে না। এই যে একটা চিন্তার গ্যাপ তৈরি করতেছে, সাকসেসফুলি করতেছে ওরা। এই কাজগুলো করে কাউকে বিরিয়ানি খাওয়ানোর সময়, কাচ্চি খাওয়ানোর সময়, এবং যেই সময়টা অলরেডি যখন কারো গলা দিয়ে কিছু নামে, তখন তো সে অলরেডি মোটিভেটেড থাকে, সে তো হ্যাঁ, খাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, তখন বলে ও হ্যাঁ তাই তো তারেকরে ভোট দিলে ভোটটা নষ্ট হবে। এই যে ঠিক আছে, ভোটারদের যারা এখানে আমার inspiration আসনে নষ্ট যারা হচ্ছে। প্রার্থী হুম। হয়েছে তাদেরকে এই এলাকার নাগরিকরা কেউ চেনে না, এবং কিছু ছবি টবি টাঙায় সেই জন্য চেনে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম, বয়ান, বক্তব্য, মানুষের ন্যায়সঙ্গত লড়াই, হ্যাঁ, রাজনৈতিক পক্ষ বিপক্ষ, এইসব কারণে এখানে কোনো প্রার্থীকে কেউ চেনে না। বাট বলতেছে তারেকে ভোট দিলে ভোট নষ্ট হবে। এই যে একটা গল্প দাঁড় করাই ফেলছে, ঠিক আছে, এরপরেও দেখি ভোটের মাঠে কি হয়। এই গল্পটা তাদের বলার প্রয়োজন হচ্ছে কোনো হাউ, হ্যাঁ, হ্যাঁ। তারা বলতেছে, খুব গুরুত্ব নিয়ে প্রচার করতেছে, তারেকরে ভোট দিয়ে ভোটটা নষ্ট করেন না, হ্যাঁ সে তো জিতবে না, আগে থেকে ডিসিশন নিয়ে ফেলতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে আনলেন যে নির্বাচনটা নৈতিকতার ভিত্তিতে হচ্ছে না। তো টাকার এবং ভিত্তি। এবং আপনি একজন প্রার্থীর কথাও বললেন। আমি যদি এখানে একটু যুক্ত করি যে ৫ আগস্টের সময় তো বলা যায় যে আপনারা যে আন্দোলন করছিলেন তারা আপনাদের সহযোদ্ধাই ছিল। কিন্তু এই ১.৫ বছরের মধ্যে এই যে দর্শনগত যে তফাৎ সেটা কেন হলো? এবং তাদের সাথে আজকে আপনার একটা দর্শনগত একটা বড় আমরা বৈরিতা দেখতে পাচ্ছি। সেটার কারণটা আসলে কি? না, দর্শনগত তফাৎ আগে থেকেই ছিল, আচ্ছা। আগে থেকে হুম, ছিল হুম, হুম। বলেই সঠিক সময়ে এসে আলাদা হয়ে গেছে। ঠিক আছে। বিষয় হলো আপনার মানুষ সুযোগ পেলে কেউ এই সুযোগটা গ্রহণ করে অন্যায় কাজ করে, আবার কেউ এই সুযোগটা গ্রহণ করে না। আমাদের জায়গা থেকে আমরা এই অন্যায় সুযোগটা গ্রহণ করার পথে যাইনি, কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা টোটালি এটা গ্রহণ করেছে। ত্রাণ চোরের কথা যে বলি, টিএসসিতে অতিরিক্ত ত্রাণ ওইখানে বিক্রি করে দেওয়া হয়েছে, কাপড় বিক্রি করছে, চাল বিক্রি করছে, আমরা চিরামুড়ি বিক্রি দেখেছি সে করছে, সময় রেকর্ড সংখ্যক ত্রাণ কিন্তু ত্রাণ বাংলাদেশের গেছে, এক ইতিহাস সেটা। ত্রাণের পাহাড়। তারা যে ত্রাণগুলো বিক্রি করলো, মানুষ দিছে বন্যাবাসীকে খাওয়ানোর জন্য, তোমাদের বিতরণের সক্ষমতা নেই, তোমরা করো না, কিন্তু তুমি ত্রাণটা নিয়ে বিক্রি করলা কেন? ত্রাণ বন্যা বিক্রির কবলিত মানুষের জন্য মানুষ কাপড় দিয়েছিল, সেই কাপড়গুলো বিক্রি করছে, সেগুলো হকাররা রাস্তা মাঠে, বড় মাঠের মধ্যে শুকাই দিছে, এগুলো দেখছে। এই ছেলেগুলো ফটকা, জাস্ট জাস্ট মানে ক্লাসলেস যেটাকে বলে, হ্যাঁ, ক্লাসলেস। এবং আপনার ক্লাসলেস বলতে আমি ধনিক শ্রেণীকে হুম, ক্লাস হুম, হুম, বলতেছি, হুম, হুম। গরিবকে ক্লাসলেস বলতেছি, এরকম না। ওরা তো এখন ধনী, নৈতিকতার ভিত্তিতে মানে ওরা বলছেন এখন হয়তোবা। ধনী, ওরা ধনী কিন্তু ওরা এখনো ক্লাসলেস। ঠিক আছে, এখনো ক্লাসলেস, ম্যানারলেস, বেদবি করে, মানুষকে অসম্মান করে কথা বলে, এগুলো বলছে। এগুলো আমি যখন তাদেরকে বলতেছি তাদের প্রতিক্রিয়া হিসেবে বলতেছি, হুম, হুম। এমনটা না তাদেরকে হঠাৎ করে বলতেছি বা একটা নিরপরাধ মানুষকে বলতেছি। আর এটা আপনার বিশ্লেষণধর্মী আলোচনা যদি আমরা না বলতে না চাই নাকি? না, বিশ্লেষণ আর অবিশ্লেষণ কি? এখানে যদি আরেকটু যুক্ত করি তাহলে কি আমরা বলতে পারবো যেমন এটা নিয়েও এখন আপনাকে আবার সংগ্রামী করতে হচ্ছে তাদের সাথে নানা ধরনের সেটা বাক্য বিনিময় না, হলেও। ওইটাই তো আমরা। আপনাকে এখনো সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখলাম একটা দীর্ঘ অনশন, সেই অনশনের পরেও আবার আপনাকে এখনো বাক্য বিনিময় করতে হচ্ছে, বাক্য বিনিয়োগ করতে হচ্ছে। সো এটাকে কি আমরা আরেকটা সংগ্রাম হিসেবে বলবো কিনা? প্রত্যেকটা রাজনৈতিক কর্মীরই কোনো না কোনো জীবনের অংশে অ্যাক্টিভিজম করা উচিত। অ্যাক্টিভিজম করলে ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন এবং পেটে ভাত না থাকার, হ্যাঁ, পেটের ক্ষুধা যে কী যন্ত্রণা, এইটা অ্যাক্টিভিস্টরা বোঝে। কিন্তু এখানে বৈষম্য বিরোধী যারা এখানে এভাবে আসছে, এসে হঠাৎ করে সচিবালয় কেন্দ্রিক, জেলা প্রশাসক কেন্দ্রিক, তারা যে মানে টাকা পয়সা কামাই করা, নিয়োগ বাণিজ্য করা, মানুষকে অন্যায়ভাবে চাকরি থেকে সরায় দেওয়া, আবার যোগ দেওয়া, এই বিষয়গুলো টাকা পয়সার যে খেলা, এরা এই জন্য করছে। এরা আসলে ক্ষুধার্ত থাকতে চায় নাই, হ্যাঁ, যেটা একটা অ্যাক্টিভিস্ট থাকতে চায়, হুম, হুম। তার লড়াই করে, তার জীবনের সঙ্গে লড়াই করে। এবং একজন অ্যাক্টিভিস্টের ওয়াইফ চলে যেতে পারে, সন্তানরা চলে যেতে পারে, এবং সে He can সন্তানদের খাইতে lost পারে না, everything. বাড়ি ভাড়া দিতে পারে না দিনের পর দিন, এরকম অনেকভাবে সারভাইভ করে। সেই জায়গাটাতে এদের অনেক
ঘাটতি আছে, এরা এই জায়গাটা ফেস করেনি। এরা এখানে এই আন্দোলনের পরে এসে হঠাৎ করে টাকা পয়সা খোঁজ পেয়ে ওটাকে আগলায় ধরছে যে তাদের জীবনভর রাজনীতি করতে এটা প্রয়োজন। কিন্তু একটা অ্যাক্টিভিস্ট কিন্তু তা না, একটা অ্যাক্টিভিস্ট তার জীবনভরই কষ্ট করে যায়। আহ, আপনার অনশন থেকে আপনি আপনি কি খুব তীব্র নতুন কোনো অভিজ্ঞতা হলো কিনা যেটা জীবনকে নতুন ভাবে ভাবাতে না, সাহায্য করে? আমার অনশন আমার ভিতরে সেই যে একটা ক্ষুধার চরম মুহূর্তটা। না, আমি আমি অনেক আগে থেকে ক্ষুধা এবং দারিদ্র্য ফেস করে অভ্যস্ত, আচ্ছা আচ্ছা। যে কারণে হয়তো বা এতক্ষণ অনশন থাকতে পেরেছি। হ্যাঁ, আমি বেশিরভাগ দিনই সারাদিনে একবার খাই, অথবা না খেয়ে বের হয়েছি 9টা 10টা 11টা পর্যন্ত আমার ক্ষুধাই লাগছে না, অথবা ফিল হচ্ছে না ক্ষুধা লাগছে, এরকম আগে থেকে অভ্যস্ত। তবে অনশনটা আমার ভিতরের যে একটা আলাদা একটা শক্তি আছে টিকে থাকার, এটা একটা ভিন্নভাবে নিজেকে উপলব্ধি দিচ্ছে যে এটা আমি পারি, আমার এই সার্ভাইভাল মানে ফিটনেস আছে, এটা ভাল লাগে নিজেকে। এবং মাঝে মাঝে মানুষ আমাকে জিন মনে করে, ভূত মনে করে, এ কি ভূত নাকি, এ কীভাবে এতক্ষণ থাকলো, ঠিক আছে। এবং আমার উপরে কিন্তু সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল, সেখানে ইলেকশন কমিশনের লোকরা চেক করতো যে আমি খাইলাম কিনা। ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সার্ভেলেন্সে ছিলাম। এবং আমরা তখন যারা ভিউয়ার্স আমরা অনেকেই তখন আলোচনা করছিলাম যে উনি তো যে কোনো মুহূর্তে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। শেষের দিকে যেটা হতো, আমার ডক্টর আসছিল খুব, এটা 4র্থ দিনে, তো এসে আমাকে বলতেছে যে আপনার ব্লাড টেস্ট করা দরকার, না হলে যে কোনো সময় ব্রেন স্ট্রোক করতে পারে। এখন কেন? তো বলতেছে এটা লবণের ব্যালেন্স আছে, পটাশিয়াম সোডিয়াম এগুলো একটা ব্যালেন্স আছে, যে ব্যালেন্সে ব্রেন স্ট্রোক করে মানুষ। ঠিক আছে, আপনি একটা সুযোগ দেন আমাকে। তখন ওর ব্রেন স্ট্রোকের শব্দ ছিল, আমি তো পেটের কথা সহ্য করতেছি, ব্রেন স্ট্রোক হয়ে গেলে কী হবে। তখন অনেক পরীক্ষা দিলাম, হ্যাঁ আসলেই শরীরে পটাশিয়ামের ঘাটতি বা এরকম লবণের কিছু ইমব্যালেন্স হয়ে গেছে, শরীরে রক্ত ফল করছে, এখন যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে। তখন উনি আমাকে বললেন যে আপনাকে জাস্ট শরীরে এই যে লবণের ঘাটতিটুকু এটা আমি পুশ করে দিই, ঠিক আছে। তখন উনি স্যালাইনের মাধ্যমে সেটা আমাকে পুশ করে দেন, যাতে করে ব্রেন স্ট্রোক বা এই ধরনের বড় কোনো ফল না করে। এই যে আপনার এই যে কতটা রিস্কের মধ্য দিয়ে এই প্রতীকটা আপনি পেলেন, এটা অনেক ক্ষেত্রে মনোনয়ন পাওয়ার চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে আপনার কাছে, আপনার যে প্রতীক। এটা আমাদের একটা লড়াই, এবং আমি বলি এ জায়গা থেকেই আমরা ভিন্ন। আপনার প্রত্যেকটা ছোট দলই কোনো একটা জোটে থেকে নির্বাচন করতে চায়, এই জন্য জোটের অর্থনীতি, জোটের লোকবল এই সব কিছু মিলে নির্বাচনে ফাইট করতে। বাট আমি যে এই নির্বাচনটা করছি না ঢাকা 12 আসনে, আমি আসলে ওইভাবে অর্থনৈতিক সাপোর্ট বলেন, জোটের সাপোর্ট বলেন, অথবা যারা বন্ধু হিসেবে ছিল আমাদের বিএনপির বন্ধুরা, তারাও নির্বাচনের মাঠে সহযোগিতা করা বা এই জায়গাগুলো এরকমভাবে, তো তারা অনেকটা তাচ্ছিল্যই করে যে আপনি দাঁড়াইছেন, ভোটগুলো নষ্ট হবে বিভিন্ন কিছু। আবার জামাতের লোকরাও বলে যে তারেকের ভোটগুলো এইভাবে নষ্ট হবে, এরকম এরকম। তো দেখা যাক, আমি একা একা লড়াই করতেছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। 200 400 500 1000 ভোট যাই পাই, এটা আমার জন্য কোনো বিষয় না, আমি এই বিষয়ে কোনো প্যানিকও হয় না। হ্যাঁ, জাস্ট 1000 মানুষও যদি আমাকে সমর্থন দেয়, তাহলে বুঝবো যে 1000 জন এখানে আমার বন্ধু আছে, সেই বন্ধুরা আমার বন্ধু, এবং তারা অনেক বড় বড় ব্র্যান্ডেড পার্টির থেকে আমাকে একটু তারা ফেভার দিয়ে আমার সঙ্গে ছিল। জনাব তারেক, আমরাও আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির অপেক্ষায় থাকবো। আমরা দেখব ঠিক আপনার ব্যালটে কত মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন জনতার পার্টির জনাব তারেক রহমান। আমরা তার থেকে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আজকের সময়টা পেয়েছি। আপনাদেরকেও কৃতজ্ঞতা দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। সাথে থাকুন নাগরিক প্রতিদিনের।